আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আহ, আজকে আলোচনা টপিকস হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কিভাবে হচ্ছে আপনি বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত একসাথে প্রস্তুতি নেবেন। কারণ আমরা জানি যে বিসিএস প্রিলিমিনারিতে যে 200 মার্কের সিলেবাস আছে, সেই 200 মার্কের সিলেবাসের সাথে বিসিএস রিটেনের যে 900 মার্ক, জেনারেল ক্যাডারের যে 900 মার্ক পরীক্ষা হয়ে থাকে, তার অনেকাংশে মিল আছে। সো আজকে আপনাদের বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত সমন্বিত প্রস্তুতি পর্ব 1 নিয়ে আলোচনা করব। মোটামুটি এই বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত সমন্বিত প্রস্তুতি পর্বের 5 থেকে 6টা পর্ব আসবে। সো আজকে আমরা আলোচনা করব আমাদের প্রথম পর্বটি। আলোচনায় আছি আমি কামরুল হোসেন, সহকারী কর কমিশনার, 41তম বিসিএস। প্রথম প্রশ্ন অনেকের মনে আসতে পারে যে আমি হচ্ছে বিসিএস প্রিলিমিনারি এবং বিসিএস রিটেনের জন্য কেন সমন্বিত প্রস্তুতি নিব। প্রথমত হচ্ছে আমরা জানি 47তম যে বিসিএস পরীক্ষাটি আছে, সেই 47তম বিসিএস পরীক্ষাটির সার্কুলার আসবে হচ্ছে নভেম্বরে। পিএসসির মতে সেই সার্কুলারটি আসবে নভেম্বরে, এবং সেটির মোটামুটি পরীক্ষা যদি আমরা 46-এর পরীক্ষার টাইমটাই ধরি, সেক্ষেত্রে 46-এর পরীক্ষা হয়েছে এই বছরের মার্চ মাসে, সরি এপ্রিল মাসে পরীক্ষা হয়েছে। সো যদি 47তম বিসিএস প্রিলিমিনারি আমরা ধরতে পারি যে 2025 সালের এপ্রিল মাসে পরীক্ষাটি হবে, অর্থাৎ আপনার কাছে প্রায় 1 বছরের মতো সময় আছে, যেই সময়টুকুতে আপনি একই সাথে প্রিলি এবং রিটেনের সমন্বিত প্রস্তুতি নিতে পারবেন। কেন হচ্ছে আপনি প্রিলি এবং রিটেনের সমন্বিত প্রস্তুতি নেবেন? প্রথমত হচ্ছে প্রিলিমিনারিতে আপনার যে 200 মার্কের এক্সাম হয়, সেটির সাথে রিটেনের যে 900 মার্কের এক্সাম আছে জেনারেল ক্যাডারদের, সেটির প্রায় 50%-এর বেশি মিল আছে। অর্থাৎ প্রিলির মার্কের সাথে রিটেনের প্রায় 50%-এর বেশি মার্কের মিল আছে। যেহেতু আপনাদের হাতে সময় আছে 1 বছর, সেহেতু আপনারা হচ্ছে প্রিলি এবং লিখিত সমন্বিত প্রস্তুতি নেওয়া উচিত। কারণ আমরা জানি যে পিএসসি বর্তমানে 1 বছর একটি বিসিএস শেষ করার আহ, অভি আহ, অভিপ্রায় আছে। আচ্ছা, দ্বিতীয়ত, যারা হচ্ছেন রিটেন পড়বেন, প্রিলিমিনারির সাথে প্রিলির সাথে কমন রিটেন টপিকস গুলো পড়বেন, সেক্ষেত্রে রিটেন পড়ার কারণে প্রিলিমিনারির অনেকগুলো টপিকস আপনার আয়ত্তে চলে আসবে। অর্থাৎ প্রিলিমিনারি অনেকগুলো টপিকস সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা তৈরি হবে। যেটা আগেই বলেছি, পিএসসি বর্তমানে 1 বছর একটি বিসিএস শেষ করতে চায়। তারপরে হচ্ছে আমরা যদি দেখি 44, 45, 46, এই 3টা বিসিএস দেখি, এবং এই 3টা বিসিএস এর মানে সবার পুল অনুযায়ী, সবার কাটমার্ককে যদি আমরা গড় করি, সেক্ষেত্রে দেখা যায় যে বিসিএস প্রিলিমিনারির পরীক্ষায় যারা পাশ করছেন তাদের কাটমার্ক মোটামুটি 115 থেকে 120। এটা হচ্ছে এভারেজ। 44, 45 এবং 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কাটমার্কের এভারেজ, যেটা হচ্ছে আমরা বিভিন্ন পোলের মাধ্যমে জানতে পেরেছি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কেন আপনি প্রিলি এবং লিখিত সমন্বিত প্রস্তুতি নেবেন, সেটা হচ্ছে বর্তমান সময় যদি আমরা দেখি যে প্রিলিমিনারি পরীক্ষায় হচ্ছে আপনার সবচেয়ে বেশি কম ঠিক আছে। সো যদি আমরা 46তমতে দেখি, তাহলে 46তম পরীক্ষায় 10,642 জনকে টিকিয়েছে পিএসসি, অর্থাৎ 10,642 জনকে রিটেনের টিকিট দিয়েছে পিএসসি। এবং প্রথম আলো এবং পিএসসির বরাত দিয়ে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে 46তম বিসিএস এর যে রিটেন পরীক্ষা, সেটা হবে হচ্ছে অগাস্ট মাসে। অর্থাৎ যারা হচ্ছে 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে এপ্রিলের 26 তারিখে, তারা হচ্ছে সময় পাচ্ছে মে, জুন, জুলাই এবং বড়জোর অগাস্টের 15 দিন। অর্থাৎ আপনি সময় পাচ্ছেন 3 মাস 15 দিন। সেই ক্ষেত্রে বলা যায় যে আপনি রিটেন পরীক্ষার আগে এখন কম সময় পাবেন। সো যেহেতু রিটেন পরীক্ষার আগে কম সময় পাবেন, রিটেনে প্রায় 900 মার্ক, তো সেই 900 মার্কের পড়া যদি শেষ করতে হয়, আপনাকে আগে থেকেই প্রিলি এবং রিটেনের সমন্বিত প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যাতে হচ্ছে আপনার সেই 3 মাসে আপনি রিটেন পরীক্ষার আগে সময় কম দিলেও, 3 মাস 3.5 মাস সময় কম দিলেও আপনি আপনার সিলেবাসটুকু শেষ করতে পারেন। আচ্ছা, আপনারা জানেন যে আমরা হচ্ছে 47তম বিসিএস এর জন্য আহ, একটা সমন্বিত কোর্স ছেড়েছি।
সেই 47তম বিসিএস এর সমন্বিত কোর্সে আমরা মোটামুটি হচ্ছে 8 থেকে 10 জন ক্যাডার ক্লাস নিব, পরীক্ষা নিব, এবং প্রিলি রিটেনের সমন্বিত হচ্ছে প্রস্তুতি নিব, ক্লাস করাবো আপনাদেরকে। সেক্ষেত্রে আমরা আপনাদের এই সমন্বিত কোর্সে প্রিলি রিটেনে কি কি পড়াবো সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আসবো। শুধু আজকে হচ্ছে যেটা হচ্ছে আমি বলে যাই, আমাদের এখানে মোটামুটি হচ্ছে আপনি 150 এর বেশি ক্লাস পাবেন। আসলে ভিক্টরস হচ্ছে আহ বলে হচ্ছে হয়তো বা 150, কিন্তু যখন আমরা ক্লাস নেওয়া শুরু করি তখন দেখা যাবে সেটা প্রায় 200-র কাছাকাছি ক্লাস হয়ে গিয়েছে। হ্যাঁ, তারপর 110টি এক্সাম। সো 110টি এক্সাম বললেও দেখা যাবে যে আমাদের মোটামুটি 130-135টি এক্সাম হবে। এবং যেহেতু প্রিলি রিটেন সমন্বিত পড়াবো, প্রিলি পরীক্ষা তো অবশ্যই নিব, 200 মার্কের প্রশ্নের জন্য প্রিলি যতটুকু পরীক্ষা নেওয়া লাগে সেই পরীক্ষাগুলো তো আমরা অবশ্যই নিব। পাশাপাশি রিটেনের যে অংশগুলো আমরা পড়াবো সেই অংশগুলোরও পরীক্ষা নিব আমরা, যে আপনাদের কতটুকু আপনাদের আয়ত্তে আসলো রিটেন সেটার জন্য। এবং আবারও বলছি যে প্রিলি রিটেনে আমরা সমন্বিত কি কি পড়াবো, ঠিক আছে? বাংলার সাথে বাংলার প্রিলির সাথে বাংলার রিটেন কি পড়াবো, ইংলিশের প্রিলির সাথে ইংলিশের রিটেন কি পড়াবো, বাংলাদেশ বিষয়াবলীর প্রিলির সাথে বাংলাদেশ বিষয়াবলীর রিটেন কি পড়াবো, এই সম্পর্কিত সম্পূর্ণ একটা গাইডলাইন আসবে। এবং আমি এখন বলে দিচ্ছি যে মোটামুটি হচ্ছে আমরা প্রিলির সাথে আপনাকে রিটেনের প্রায় 600 মার্ক আমরা কাভার করব। প্রিলির সাথে রিটেনে মোটামুটি 600 মার্ক আমরা কাভার করব। এবং আরেকটি যেটা ব্যাপার হচ্ছে, আমরা হচ্ছে আপনার প্রিলিমিনারির সম্পূর্ণ 200 মার্কের যে পরীক্ষা হবে সেই 200 মার্কের উপর যে লেকচার গুলো প্রয়োজন বা যে মেটেরিয়াল গুলো প্রয়োজন, এটা সম্পূর্ণ হচ্ছে ভিক্টরস মেটেরিয়াল থেকে প্রোভাইড করা হবে, পিডিএফ এর সফট কপি। ঠিক আছে, পিডিএফ অথবা সফট কপি যেটাকে বলা হয়। এবং এটা সম্পূর্ণ ভিক্টরস এর নিজের রিসার্চ থেকে তৈরি করা মেটেরিয়াল, এবং আশা করি সেই মেটেরিয়ালটা আপনাদের কাজে লাগবে। এবং আমরা যেহেতু রিটেনের 600 মার্ক পড়াবো, সো রিটেনে আমাদের যতটুকু নোটপাতি আছে, আমাদের আমাদের আমরা যারা যেসব ক্যাডার ক্লাস নিব তাদের যে পরিমাণ নোটপাতি আছে সেই নোটপাতিগুলো তো অবশ্যই দিব। পাশাপাশি আপনার গ্রন্থ সমালোচনা, লেটার টু এডিটর, সংলাপ, প্রতিবেদন, প্রত্যেকটা জিনিস আমরা ফরম্যাট শেয়ারিং করব। এবং পাশাপাশি হচ্ছে আমরা যতটুকু পারি আপনাদের নোট সাপোর্টটা দিব। ঠিক আছে, এই 600 মার্ক রিটেনের যেটা আমরা পড়াবো আপনাকে, অর্থাৎ আপনি আমাদের এই সমন্বিত কোর্সে কি পাচ্ছেন, এই সমন্বিত কোর্সে আপনি প্রিলির সম্পূর্ণ 200 মার্কের প্রিপারেশন নিতে পারছেন। পাশাপাশি প্রিলির সাথে রিটেনের প্রায় 600 মার্কের প্রস্তুতি নিতে পারবেন। এবং এটা আশা করি আপনাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। ঠিক আছে, এবং আমরা এই কোর্সটা শুরু করতে যাচ্ছি আগামী জুন মাসের প্রথম সপ্তাহে। আমাদের অলরেডি প্রায় অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছেন, এবং যত দ্রুত সম্ভব আপনারাও ভর্তি হবেন। ঠিক আছে, এখানে হচ্ছে সম্পূর্ণ প্রিলি রিটেনের সমন্বিত প্রস্তুতি নেওয়ানো হবে, ক্লাস নেওয়া হবে। আর মেন্টর হিসেবে আমি আছি কামরুল হোসেন, অ্যাডমিন ক্যাডারে সামিউল আজম, কাস্টমস ক্যাডারে মাহিন হাসান, ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারে জিসান আহমেদ, অ্যাডমিন ক্যাডারে আজমাইন মাহতাব, আনসার ক্যাডারে রেজাল করিম শিপন, পুলিশ ক্যাডারে রুবাইদ কবির, এবং তত্ত্ব ক্যাডারে শাহচন্দ্র শেখর। আরো 4 থেকে 5 জন আমরা ক্যাডার মেন্টরদের সাথে কথা বলছি তাদেরকে আমাদের সাথে যুক্ত করার জন্য, এবং অচিরে আশা করছি তারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। এবং আরেকটা ব্যাপার বলে রাখি, আমাদের এই সম্পূর্ণ কোর্স, প্রিলি রিটেনের এই কোর্সটা, সম্পূর্ণ কোর্সটি হচ্ছে আপনাদের জন্য 5,000 টাকা। এবং এই 5,000 টাকা হচ্ছে আপনাদের ফাইনাল পেমেন্ট। একদম আপনার 47 প্রিলি পর্যন্ত আমরা যে প্রিলি এবং রিটেনের সমন্বিত ক্লাস নিব তার ফাইনাল পেমেন্ট একদম ফাইনাল মডেল টেস্ট পর্যন্ত। ঠিক আছে, ওকে। এবার আসি হচ্ছে আমরা যে কেন প্রিলিমিনারি পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষার্থী সাধারণত যোগ্যই বলা চলে। আসলে যারা বিসিএস এ আসতে চায় তারা মোটামুটি সবাই যোগ্য, বলতে গেলে সবাই যোগ্য। কিন্তু দেখা যায় যে দিন শেষে মাত্র হচ্ছে 10,642 জন অথবা 12,000 পরীক্ষার্থী পাশ করছে প্রিলিমিনারি। ধরলাম আমি যদি 46তম বিসিএস প্রিলির স্ট্যাটিস্টিক চিন্তা করি, মোটামুটি আমার যতটুকু মনে পড়ে 46তম বিসিএস প্রিলিমিনারিতে আবেদন করেছে 3.40 লাখ স্টুডেন্ট। ঠিক আছে, সেই 3.40 লাখ স্টুডেন্ট থেকে আমি যদি 3 লাখ বাদ দিয়ে 40,000 জনকে যদি আমি সিরিয়াস পরীক্ষার্থী হিসাবে নেই, তাহলে স্বাভাবিক যারা হচ্ছে এই 40,000 জন হচ্ছে যোগ্য। আমি জাস্ট হাইপোথেটিক্যালি বলছি, এই 3,40,000 মধ্য থেকে এই 40,000 জন হচ্ছে যারা খুব বেশি সিরিয়াস এবং তারা যে কোনো ভাবেই পাশ করবে প্রিলিমিনারিতে, এরকম একটা হাইপোথেটিক্যালি আমি একটা নাম্বার নিয়েছি বোঝানোর সুবিধার্থে।
তাহলে কেন এই 40,000 পাস করতে পারছে না, কেন সেই 10,642 জনে এসে আটকে গেল 46তম প্রিলিমিনারির যারা পরীক্ষা পাশ করেছে এবং রিটেনের টিকিট পেয়েছে? এটার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে যারা হচ্ছে এই ওই 40,000 জনের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে আপনার প্রশ্ন বিশ্লেষণ করে পড়ে না, প্রশ্ন বিশ্লেষণ করে না। অর্থাৎ বিগত বিসিএস গুলাতে বিশেষ করে 10 থেকে 45, আরো যদি স্পেসিফাই করি 35 থেকে 45তম বিসিএস যে প্রিলি হয়েছে, সেই 35 থেকে 45তম প্রিলির যে প্রশ্নগুলো এসেছে, নতুন সিস্টেমে যে প্রশ্নগুলো এসেছে, এই প্রশ্নগুলো সাধারণত তারা অ্যানালাইসিস করে না। বিসিএস প্রিলিমিনারি পাস করতে হলে আপনাকে হচ্ছে প্রিলিমিনারি উপর পিএইচডি করার প্রয়োজন নেই। বিগত প্রশ্নগুলা বিগত এক্সাম গুলাতে কি পরিমাণ কি প্রশ্ন এসেছে, কোন কোন টপিক্স থেকে প্রশ্ন এসেছে, বাংলা কোন টপিক্স থেকে প্রশ্ন এসেছে, বাংলাদেশ বিষয় কোন টপিক্স থেকে ফ্রিকুয়েন্ট প্রশ্ন আসতেছে, এই জিনিসটা অ্যানালাইসিস করে যেখান থেকে প্রশ্ন বেশি আসতেছে সেই জায়গাটাকে হচ্ছে গুরুত্ব দিতে হবে বেশি। যে জায়গা থেকে মিডিয়াম আসতেছে সেই জায়গাতে গুরুত্ব দিতে হবে মিডিয়াম। যে জায়গাতে হচ্ছে আহ মোটামুটি হচ্ছে কম আসতেছে সেটাকে গুরুত্ব দিতে হবে কম। অর্থাৎ আপনাকে সেগমেন্ট করতে হবে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট হবে প্রশ্ন বিশ্লেষণের, আরেকটা ইম্পর্টেন্ট হবে সেগমেন্ট হবে ভেরি ইম্পর্টেন্ট সেগমেন্ট, আরেকটা হচ্ছে শুধু ইম্পর্টেন্ট সেগমেন্ট, আরেকটা হচ্ছে আহ, চলে মানে লিটল ইম্পর্টেন্ট। ঠিক আছে, লিটল ইম্পর্টেন্ট মানে এটা হচ্ছে কম গুরুত্ব দিবেন। অর্থাৎ ভেরি ভেরি যে জায়গা থেকে আপনার প্রশ্ন বেশি আসছে সেই জায়গা থেকে সেই জায়গার কোর জিনিসগুলো, সেই জায়গার বেসিক গুলাকে বেশি ফোকাস করতে হবে। যেখানে ভেরি ইম্পর্টেন্ট যেগুলো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলোতে একটু কম গুরুত্ব দিলে হচ্ছে। এরকম বাছাই করে মানে বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে, প্রত্যেকটা টপিক্সের বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আপনাকে ফোকাস করে তারপরে পড়তে হবে যে আপনি কোন জায়গাটা বেশি গুরুত্ব দিবেন, কোন জায়গায় কম গুরুত্ব দিবেন। ম্যাক্সিমাম পরীক্ষার্থী এই কাজটি করে না। কেন করে না সেটা হচ্ছে হয়তোবা তাদেরকে সেই পথ প্রদর্শনটা কেউ করে নাই, অথবা তাদেরকে সেই জিনিসটা কেউ বুঝায় নাই। আমরা যখন আমাদের 46তম বিসিএস প্রিলিমিনারির কোর্স রান করেছিলাম, এবং মোরাললেস আমার যতটুকু মনে পড়ে 46তম বিসিএস এ অলমোস্ট 600 স্টুডেন্ট আমার বিসিএস ব্যাচ গুলার দুইটা না তিনটা ব্যাচ ছিল, সেই 2-3টা ব্যাচে আমার অলমোস্ট 600 স্টুডেন্ট ছিল। তো সেই 600 স্টুডেন্টের কাছে আমরা একটা প্রশ্ন বিশ্লেষণ দিয়েছিলাম যে আপনার এই জায়গা থেকে আপনার প্রশ্ন আসে, আপনি এই জায়গাগুলোকে ফোকাস করবেন। এবং মোটামুটি প্রায় আমাদের আম, আমাদের সার্ভে যেটা বলছে, অথবা অনেকে হচ্ছে গ্রুপে জানায়নি অথবা আমাদের পার্সোনালি জানিয়েছে, সার্ভে যেটা বলছে আমাদের মোটামুটি 100-150 স্টুডেন্ট হচ্ছে আমাদের প্রিলিমিনারি পরীক্ষায় কৃতকার্য হয়েছে 46তম। এবং এটার বড় একটা কারণ এমনও আছে যে 3 মাস পরীক্ষা 3 মাস পড়ছে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী, 3 মাস পরে কিন্তু সে প্রিলিমিনারি পাস করে গেছে আসলে। সো এই স্ট্র্যাটেজি শেয়ারিংটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন বিশ্লেষণে। এজন্য যদি দেখেন আমরা যে 46তম বিসিএস প্রিলিমিনারি স্টুডেন্টদের, আমাদের ব্যাচের স্টুডেন্টদের যে আমরা প্রশ্ন বিশ্লেষণটা দিয়েছিলাম, সেই প্রশ্ন বিশ্লেষণে আমরা কিভাবে দেখিয়েছিলাম আমরা একটু দেখাই আপনাদেরকে। যে 35 থেকে 45তম বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্ন বিশ্লেষণ করেছিলাম। সেখানে হচ্ছে আমরা শুধু তো হচ্ছে আমরা ইয়ে করি নাই, মানে প্রশ্ন বিশ্লেষণ তো দিয়েছি, পাশাপাশি আমরা ইয়েলো মার্কিং করে দিয়েছি যে কোন জায়গাটা হচ্ছে বেশি বেশি করে ফোকাস করবে আসলে। যে 35 থেকে 45তমতে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো বিশ্লেষণ দিয়েছি এবং ইয়েলো মার্কিং করে দিয়েছি কোন জায়গাগুলোতে প্রশ্ন আসবে। ঠিক আছে, এখানে সমার্থক বিপরীত শব্দ বাগধারা এক কথায় প্রকাশ, মানে যেখান থেকে আসবে। ঠিক আছে, সাহিত্যের ক্ষেত্রে আমরা সেম দিয়েছি, এরকম চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, কাব্য, পদাবলী, পুঁথি, লোক সাহিত্য। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, বঙ্কিম, মাইকেল মধুসূদন দত্ত, মীর মুশাররফ হোসেন, শওকত ওসমান, জীবনানন্দ দাশ, সৈয়দ শামসুল হক, পত্র পত্রিকা, তারপর ভাষা বিষয়ক গ্রন্থ, ঠিক আছে, ভাষা মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার থেকে যেটা দিয়েছি যে নাউন অ্যাডভার্ব, মানে সবই প্রশ্ন বিশ্লেষণ দিয়েছি। সেখান থেকে আবার স্পেশাল ফোকাস দিয়েছি যে কোন জায়গা থেকে পড়বে, যে নাউন, অ্যাডভার্ব, প্রিপজিশন, জিরান, পার্টিসিপল, নাম্বার, স্পেলিং, অ্যাক্টিভ, প্যাসিভ, প্যাসিভ ভয়েস, ঠিক আছে, ভোকাবুলারি। ইংলিশ লিটারেচার আমরা ফোকাস করেছি, দেখেন উইলিয়াম শেক্সপিয়ার, জর্জ বার্নার্ড শো, উইলিয়াম ওরসুট, চার্লস ডিকেন্স, পিবি শেলি, ক্রিস্টোফার মার্লো, আলেকজান্ডার পোপ, এরকম সবগুলো ফোকাস করে দিয়েছি। দেখেন বাংলাদেশ বিষয়তে সেম, যে 6 দফা আন্দোলন, 7ই মার্চ, 7ই মার্চের পরের ঘটনা, আমাদের কৃষি সম্পদ, ঠিক আছে, জাতীয় আয় ব্যয়, জনসংখ্যা, আদমশুমারি, উপজাতি, ঠিক আছে, গার্মেন্টস শিল্প, ঠিক আছে, বাংলাদেশের সংবিধান, তারপর বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের জাতীয় অর্জনাদি, ঠিক আছে, খেলাধুলা, এই যে বাংলাদেশের খেলাধুলা। আমরা প্রত্যেকটা দেখেন ইয়েলো মার্কিং করে প্রত্যেকটা টপিক্সে হচ্ছে আমরা আপনাদেরকে বলে দিয়েছি যে
প্রথমে তো হচ্ছে আপনার প্রশ্ন বিশ্লেষণ দিয়েছি, কোন বিসিএস কোন কোন জায়গা থেকে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক্সে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে। তারপর সেটার উপরে আবার মার্কিং করছি। আমরা পড়ানোর সময় আমরা ওইভাবে পড়িয়েছি যে আগে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশগুলোকে ফোকাস করেছি এবং সেগুলো বারবার পড়িয়েছি। তারপরে গেছি একটু কম গুরুত্বপূর্ণ, তারপর আরেকটু কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অর্থাৎ বিসিএস প্রিলিমিনারি পাস করতে গেলে আপনাকে হচ্ছে মোটামুটি একটা ভালো প্রশ্ন বিশ্লেষণের উপর দক্ষতা থাকতে হবে এবং প্রশ্ন বিশ্লেষণ অনুযায়ী আপনাকে পড়তে হবে। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা সাবজেক্ট এরকম দিয়েছি আমরা, কম্পিউটার, গণিত, ঠিক আছে, তারপরে হচ্ছে মেন্টাল এবিলিটি, ইচ এন্ড এভরিথিং। আচ্ছা, আমরা যে প্রশ্ন বিশ্লেষণ দিয়েছি অথবা হচ্ছে আমরা যেভাবে পড়িয়েছি আমাদের স্টুডেন্টকে, দেখে আমরা একটু দেখি তো হচ্ছে মানে একটু জাস্ট একটা গ্লিম্পিস করবো 46তম বিসিএস প্রিলিমিনারিতে যে পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষার যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি আর 200টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন কোন কোন জায়গা থেকে এসেছে একটু অ্যানালাইসিস করি আমরা। হ্যাঁ, একটু অ্যানালাইসিস করলে আমরা আমরা তাহলে বুঝবো যে কোন জায়গা থেকে আসে। প্রথমে যদি আমরা দেখি যে বাংলা ভাষার কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে। দেখেন এই প্রশ্নটা এসেছে ধ্বনি থেকে। হ্যাঁ, আমার মনে আছে কিনা জানি না, আপনার দরকার হলে ভিডিওটা রিভাইন্ড করে দেখবেন। আমি যে বাংলার প্রশ্ন বিশ্লেষণ দিয়েছিলাম সেই প্রশ্ন বিশ্লেষণে ধ্বনির যে প্রশ্ন বিশ্লেষণটা দিয়েছিলাম যে 35 থেকে 45তম কি পরিমাণ প্রশ্ন এসেছে, সেখানে ধ্বনি শব্দটা মানে ধ্বনি টপিক্সটাকে হচ্ছে আমি ইয়েলো হাইলাইট করে রেখেছিলাম, অর্থাৎ গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখবেন বাংলা শব্দ ভান্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ, দেখেন এই প্রশ্নটা এসেছে শব্দ থেকে। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি পিডিএফটা যদি আমার ওই বাংলার প্রশ্ন বিশ্লেষণ দেখবেন শব্দের উপরে আমি ইয়েলো মার্কিং করে রেখেছিলাম। ঠিক আছে, শব্দের উপরে ইয়েলো মার্কিং করে রেখেছিলাম। তারপরে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্বের গ্রন্থের রচয়িতা, বাংলা ভাষার বিকাশ থেকে এসেছে, এটা বাংলা ব্যাকরণের প্রথম চ্যাপ্টার। হ্যাঁ, তারপরে হচ্ছে বাংলা বর্ণমালার যৌগিক স্বর কয়টি, এই যে ধ্বনি এবং বর্ণ থেকে যেটা আমরা হাইলাইট করে অলরেডি দিয়েছি। যুগ্র শব্দ কোনটি, হ্যাঁ এটা হচ্ছে শব্দের প্রকারভেদ থেকে এসেছে, অর্থাৎ শব্দ থেকে এসেছে। উপসর্গযুক্ত শব্দ কোনটি, উপসর্গ যুগের অতীত শব্দ থেকে এসেছে, অর্থাৎ উপসর্গ থেকে প্রশ্ন এসেছে। হ্যাঁ, তারপরে যদি আমরা এই পাশ থেকে যদি দেখি যে বিভক্তি যুদ্ধ শব্দ কোনটি, এটা আসলে না পড়লেও পারা যায়। আর বিভক্তি শব্দ আমরা জানি যে এ, রে, তে এরকম থাকে। হ্যাঁ, ঠিক আছে, তারপর হচ্ছে কোনটি প্রকৃত প্রত্যয়সাধিত শব্দ, ঠিক আছে, প্রকৃতি প্রত্যয় আমরা দাগিয়েছিলাম। শিরশ্ছেদ সন্ধি থেকে এসেছে, দাগিয়েছিলাম আমাদের প্রশ্ন বিশ্লেষণে। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত, আমরা সমাস থেকে প্রশ্ন এসেছে, সেটা আমাদের প্রশ্ন বিশ্লেষণে ইয়েলো হাইলাইট করেছিলাম। পেডাগগি শব্দের পরিভাষা, পরিভাষা শব্দটাকে আমরা হাইলাইট করেছিলাম। বঙ্কিমের বিপরীত শব্দ কোনটি, এটা শব্দ থেকে এসেছে বিপরীত শব্দ, সেটা কিন্তু আমরা আমাদের ইয়েলো ইসে হাইলাইট করেছিলাম। হ্যাঁ, তারপরে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম, এটা হচ্ছে বানান প্রয়োগ অপপ্রয়োগের যে চ্যাপ্টার আমরা যেটা ইয়েলো মার্কিং করেছিলাম সেখান থেকে এসেছে। কোনটি বানান, কোন বানানটি শুদ্ধ, বানান প্রয়োগ অপপ্রয়োগ অংশ থেকে এসেছে, যেটা আমাদের আমাদের পিডিএফ এ ইয়েলো মার্কিং করা ছিল। তারপর নদীর সমার্থক শব্দ কোনটি, এটা শব্দ থেকে এসেছে, সমার্থক শব্দ থেকে এসেছে। তারপরে যদি এগুলো হচ্ছে বাংলা ব্যাকরণের হাইলাইটসটা। হ্যাঁ, তারপরে চর্যাপদের কবিরা কি ছিলেন, এটা চর্যাপদ থেকে এসেছে, আমরা কিন্তু ইয়েলো হাইলাইট করে দিয়েছিলাম। প্রশ্ন বিশ্লেষণের মধ্যেও আবার গুরুত্ব আরোপ করেছিলাম ইয়েলো হাইলাইটের উপরে। হ্যাঁ, তারপর শূন্য পুরাণের রচয়িতা কে, ঠিক আছে, অন্ধকার যুগে, এগুলো আমরা হাইলাইট করেছি। এই পরের প্রশ্নটা এসেছে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে, এটাও হাইলাইট করেছি। তারপরে হচ্ছে আহ মধ্যযুগ, মধ্যযুগের হচ্ছে এই যে অংশটুকু, বিশেষ করে আপনার রোমান্টিক প্রণয় প্রক্ষণ যে যুগ অংশটুকু, সেই যুগটুকু আমরা কিন্তু ইয়ে করেছিলাম, হাইলাইট করেছিলাম। ঠিক আছে, এই যে আলাউল কোন শতাব্দীর কবি, মধ্যযুগ থেকে এসেছে। ঠিক আছে, এটা হচ্ছে আহ বাংলাদেশের ইউনেস্কো ঘোষিত অধরা সংস্কৃতি। এটা একটা রিসেন্ট প্রশ্ন হিসেবে নেওয়া যায়। কেন নেওয়া যায়, কারণ আপনারা জানেন যে হচ্ছে সম্প্রতি আমাদের অধরা সংস্কৃতির অংশ ছিল আগে 4টা, বর্তমানে আমাদের অধরা সংস্কৃতির অংশ হচ্ছে 5টা, মানে 5টা অধরা সংস্কৃতি আছে। রিসেন্টলি একটা অ্যাপ্রুভাল পেয়েছে, সো সেই বেসিসে এই প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে আসলে। তারপরে ফুট উইলিয়াম কলেজ আমরা গুরুত্ব আরোপ করেছিলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর গুরুত্ব আরোপ করেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের উপর গুরুত্ব আরোপ করেছিলাম। ঠিক আছে, বঙ্কিমের উপর গুরুত্ব আরোপ করেছিলাম, কাজী নজরুলের উপর গুরুত্ব আরোপ করেছিলাম, শামসুর রহমানের উপর গুরুত্ব আরোপ করেছিলাম। ঠিক আছে, আবার দেখেন রবীন্দ্রনাথ থেকে এসেছে, রবীন্দ্রনাথের উপর গুরুত্ব আরোপ করেছিলাম। যেহেতু হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের আবিষ্কারক, সো ওনাকে নিয়ে পড়তে হবে, তো আলটিমেটলি চর্যাপদ রিলেটেডই বলা যায়। পঞ্চপাণ্ডবের উপর গুরুত্ব আরোপ করেছিলাম। ঠিক আছে, এই যে শহীদুল জাহির, এই প্রশ্নটা একটু আনকমন।
কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজম প্রতিফলন ঘটেছে? এটা আসলে কেউ কমন ফালাইতে পারে না, এটা হচ্ছে টোটালি আনকমন। ঠিক আছে, তারপরে হচ্ছে দুই একটা আনকমন থাকবে, আসলে দুই একটা আনকমন। এই যে পৃথক পালঙ্ক, এটা হচ্ছে আবুল হাসান, এটা একটু আনকমন। ঠিক আছে, দুই একটা আনকমন থাকবে। আপনার তো 35-এ 35 দরকার নাই আসলে, আপনার 35-এ মোটামুটি 25-27 পেলেই চলে আসলে। আচ্ছা আচ্ছা, এখন আমি আরেকটা ব্যাপার দেখাই, যে এরকম আরেকটা প্রশ্ন বিশ্লেষণ দেখাই, গ্রামারেরটা একটু দেখাই কাইন্ডলি। হ্যাঁ, গ্রামারটা দেখাইলে আরো ইজিলি বুঝতে পারবেন যে প্রশ্ন বিশ্লেষণটা কেন বেশি গুরুত্বপূর্ণ। গ্রামারে যে প্রশ্নটা, প্রথম প্রশ্নটা এসেছে পার্টস অফ স্পিচ থেকে, অর্থাৎ আপনার সিলেবাসের কমন টপিকস এর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড প্রশ্নটা পার্টস অফ স্পিচ, থার্ড প্রশ্নটাও পার্টস অফ স্পিচ, ফোর্থ প্রশ্নটা ক্লোজ এন্ড ফ্রেজ থেকে, ফিফথ প্রশ্নটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস থেকে, মানে কমন টপিক যেগুলো আমরা ইয়েলো মার্কিং করে রেখেছি অলরেডি। ঠিক আছে, ইডিয়ম ফ্রেজ থেকে ফিফথ এই প্রশ্নটা। পরের প্রশ্নটা হচ্ছে চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন্ড, হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিসেস অফ ভোটিং ফর মি। ঠিক আছে, এটা হচ্ছে ভোকাবুলারি থেকে এসেছে। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ডগ, ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে এসেছে। তারপরে হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, ক্লোজ ফ্রেজ, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা থেকে এসেছে। তারপরে পরের প্রশ্নটাও ক্লোজ এন্ড ফ্রেজ থেকে এসেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে টাইপস অফ সেন্টেন্স থেকে এসেছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই প্রশ্নটাও সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে এসেছে। ন্যারেশন, যেটা আমাদের ইয়েলো মার্কিং করে রেখেছি। ঠিক আছে, তারপর রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে হচ্ছে এই প্রশ্নটাও রাইট ফর্ম অফ ভার্ব থেকে এসেছে। অর্থাৎ দেখেন, রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে, অর্থাৎ দেখেন প্রত্যেকটা জিনিসই আমরা যেখানে মার্কিং করেছিলাম, ঠিক আছে, মার্কিং করেছিলাম এই যে সেই জায়গা থেকে এসেছে ইয়েলো মার্কিং, মানে প্রশ্ন বিশ্লেষণ দেওয়ার পরে আবার ইয়েলো মার্কিং করেছি। দেখেন এই প্রশ্নটা চার্লস ডিকেন্স থেকে এসেছে, শেক্সপিয়ার থেকে এসেছে, স্যামুয়েল জনসন থেকে এসেছে। আপনি দরকার হলে আমাদের আবার প্রশ্ন বিশ্লেষণে যান, উপরে যে ইংলিশ প্রশ্ন বিশ্লেষণটা আছে এটাতে আবার দরকার হলে যান, যে দেখবেন যে আমরা এই প্রশ্ন বিশ্লেষণের মধ্যে আবার ইয়েলো মার্কিং করেছি কোনগুলো বেশি গুরুত্ব দিবেন। অর্থাৎ আমরা বারবার বলছি প্রশ্ন বিশ্লেষণটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। যারা প্রশ্ন বিশ্লেষণ করে পড়ে তাদের জন্য প্রিলি হচ্ছে দুধ ভাত। হ্যাঁ, আচ্ছা আরেকটু দেখাই, জিকে তে যে 30 মার্ক আছে বাংলাদেশ বিষয় হতে, সেটা একটু দেখাই। এই যে দেখেন, এই প্রথম প্রশ্নটা প্রাচীন যুগ থেকে এসেছে। পরের প্রশ্নটা ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ থেকে এসেছে, যেগুলো ইয়েলো মার্কিং করা ছিল, ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ইয়েলো মার্কিং করা। তারপরে এটা জনপদ থেকে এসেছে, জনপদ থেকে এসেছে, ইয়েলো মার্কিং করা ছিল। জনশুমারি থেকে এসেছে, জনসংখ্যা, যেটা আমাদের ইয়েলো মার্কিং করা ছিল। শিল্প বাণিজ্য মার্কিং করা ছিল, আপনারা উপরে এসে উপরে দেখে আসতে পারেন প্রশ্ন বিশ্লেষণে। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা অর্থনীতি 4র্থ অধ্যায় থেকে এসেছে, এটা কমন প্রশ্নটা যে কেউ পারে আসলে। এই যে বাংলাদেশ হচ্ছে বড় উৎসবের নাম কি, উপজাতি থেকে এসেছে, বারবার বলছে এই জায়গা থেকে প্রশ্ন আসে। তারপরে বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, খেলাধুলা, দেখেন আমরা বলেছিলাম, আমি খেলাধুলা থেকে প্রশ্ন আসে, রিসেন্ট প্রশ্ন এসেছে। সংবিধান থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, আবার দেখেন উপজাতি থেকে আসছে। ঠিক আছে, তারপরে সংবিধান থেকে এসেছে, নদ নদী থেকে এসেছে। ঠিক আছে, তারপরে বদ্বীপ পরিকল্পনা 4র্থ অধ্যায় থেকে এসেছে, সংবিধান থেকে আবার এসেছে। ঠিক আছে, তারপরে আবার জাতীয় অর্জন থেকে এসেছে। ঠিক আছে, আমাদের জাতীয় অর্জন। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের জাতীয় অর্জন থেকে প্রাইম মিনিস্টারের পদক। এবং এটাও আমাদের রিসেন্ট প্রশ্ন বলা যায়, 4র্থ অধ্যায় থেকে এসেছে। শিল্প বাণিজ্য থেকে এসেছে। ঠিক আছে, নদ নদী, তারপরে জাতীয় অর্জন, ব্যক্তিত্ব। ঠিক আছে, অর্থাৎ দেখেন ভাই, আমরা হচ্ছে যে প্রশ্ন বিশ্লেষণটা, আবার একটু উপরে যাই, আমরা যে প্রশ্ন বিশ্লেষণটা আপনাদেরকে দিয়েছি, হ্যাঁ, প্রশ্ন বিশ্লেষণটা দিয়েছি, এই প্রশ্ন বিশ্লেষণ থেকে বাইরে থেকে কিছু আসে নাই। ঠিক আছে, ভিতর থেকে এসেছে। এখন আপনি কথা হচ্ছে যে বাংলাদেশ বিষয়াবলী প্রায় হচ্ছে কতটা টপিক, প্রায় অন্যান্য সহ প্রায় 34টা টপিক। আপনি কি এর জন্য 34টা টপিক সমান গুরুত্ব আকারে পড়বেন? মোটেও না। আপনি পড়বেন হচ্ছে যেখান থেকে প্রশ্ন বেশি আসে, যে জায়গা থেকে প্রশ্ন বেশি আসে সেই জায়গাগুলোকে ফোকাস করবেন। ঠিক আছে, দেখেন বাংলাদেশের গার্মেন্টস শিল্প, স্বাভাবিক ব্যবস্থা, বৈদেশিক লেনদেন, অর্থ প্রেরণ। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন এসেছে 2টা, শিল্প থেকে। উপজাতি থেকে প্রশ্ন এসেছে 2টা। ঠিক আছে, জনসংখ্যা থেকে এসে, জনশুমারি থেকে এসেছে একটা, উন্নয়ন পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা থেকে এসেছে একটা। ঠিক আছে, সংবিধান থেকে এসেছে 3টা, যেটা বলেছিলাম। তারপরে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন থেকে এসেছে 3টা। কৃষি থেকে এসেছে মানে একটা না 2টা। অর্থাৎ আমরা যেভাবে প্রশ্ন বিশ্লেষণ করে পড়িয়েছি ঠিক সেভাবেই কিন্তু প্রশ্ন এসেছে। সো যারা প্রশ্ন বিশ্লেষণ করে পড়াশোনা করবেন তাদের জন্য হচ্ছে প্রিলি পাস করা কোনো ফ্যাক্টরি না আসলে। এরকম আমাদের যে 46তম বিসিএস এসেছে, 46তম বিসিএস এর প্রত্যেকটা জায়গারই হচ্ছে প্রশ্নকে আমরা বিশ্লেষণ করে দেখিয়েছি যে কোন প্রশ্নটা কোন জায়গা থেকে এসেছে। হ্যাঁ,
কোন প্রশ্নটা কোন জায়গা থেকে এসেছে আমরা সেটা বিশ্লেষণ করে কিন্তু দেখেছি, ঠিক আছে। এখানে আসলে এর জন্য প্রশ্ন বিশ্লেষণটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। সো আমরা হচ্ছে আহ আরেকটা ভিডিও নিয়ে আসবো আমরা ভেরি সুন, যে আমাদের যে 47তম যে কোর্সটা আমরা সমন্বিত কোর্সটা যেটা আমরা রান করছি, সেই কোর্সে হচ্ছে ভেরি সুন আমরা একটা ভিডিও নিয়ে আসবো, যে 47তম যে প্রিলি রিটেনের সমন্বিত কোর্স, সেই সমন্বিত কোর্সে প্রিলির সাথে রিটেনের যে 600 মার্ক আমরা আপনাদেরকে পড়াবো, প্রিলির সাথে রিটেনের, প্রিলির 200 আর রিটেনের 600। সো এই 200-র সাথে এই 600 কিভাবে রিলেটেড, এই 200-র সাথে 600 কিভাবে রিলেটেড, আমরা আপনাদেরকে সেটার একটা প্রশ্ন বিশ্লেষণ দেখাবো, সেটা একটা অ্যানালাইসিস দেখাবো, ঠিক আছে। সো এটা একটা বেস্ট একটা সিদ্ধান্ত হবে আপনাদের এই সমন্বিত কোর্স করা, যেহেতু 1 বছর সময় আছে, 1 বছর সময়ের মধ্যে হচ্ছে আপনারা ইজিলি প্রিলি রিটেনটাকে কভার করতে পারবেন, প্রিলির সাথে রিটেনের কমন টপিকস কভার করতে পারবেন। আমি আবারও বলছি, এটা শুধু রিটেন ফোকাস না, এটা হচ্ছে পুরো ওই 200 মার্কের সাথে রিটেনের যে 900 মার্কের মধ্যে 600 মার্ক আছে, সেই 600 মার্কটা কিভাবে পড়বেন অথবা 600 মার্কটা রিলেট করে পড়বেন, সেটা আমরা শিখাবো। এবং ওই 600 মার্কটার আপনাদের রিটেনের যতটুকু সাপোর্ট লাগে সেই সাপোর্টটুকু আমরা দিব, পাশাপাশি প্রিলির তো 200 মার্কের সাপোর্ট থাকবেই। সো আশা করি এটা একটা বেস্ট একটা কোর্স হতে যাচ্ছে আপনাদের জন্য। এবং আমরা জুনের ফার্স্ট উইক থেকে ইনশাল্লাহ শুরু করব, জুনের প্রথম সপ্তাহ থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। সো আরেকটা ভিডিও নিয়ে আসলে বুঝতে পারবেন যে প্রিলির সাথে রিটেনের কিভাবে মিল রেখে পড়া যায়, এই ব্যাপারে বিস্তর আলোচনা করব। আজকে হচ্ছে এতটুকু পর্যন্ত থাকুক। যারা হচ্ছে আমাদের 47তম বিশেষ সমন্বিত কোর্সে ভর্তি হতে চান, প্রিলি রিটেন সমন্বিত কোর্সে ভর্তি হতে চান, তারা হচ্ছে আমাদের পেজে মেসেজ দেন, পেজে মেসেজ দিয়ে ভর্তি হতে পারবেন, অথবা আমাদের টেলিগ্রামে ভিক্টর স্টেপে মেসেজ দিতে পারবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের দুইটা সেন্ড মানি করার নাম্বার, এবং হচ্ছে 5,000 টাকা সেন্ড মানি করবেন। আর কোনো প্রয়োজন যদি হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিতে পারেন এনি টাইম, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কোঅপারেশন করব, এবং ভালো একটা প্রিপারেশন হবে প্রিলি এবং রিটেনের জন্য, ভালো একটা প্রিপারেশন হবে আপনাদের, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে হচ্ছে 47তম বিশেষ সমন্বিত কোর্সের উপর সেকেন্ড ভিডিওতে, আবার দেখা হবে ইনশাল্লাহ আমার সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো মতো পড়াশোনা করুন, আশা করি আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করেন। ধন্যবাদ।